তাদেরকে চিনতে চায়, তাদেরকে জানতে চায়। এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধু না শত্রু? আবার বলেন, তারা বন্ধু না শত্রু? শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির আরো তারা সর্বনাশ করবে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর নির্দোষ মিডিয়া সদস্য যারা এখন জেলের ভিতরে ঢুকে ঢুকে মরছে, ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ের পরিসমাপ্তি টেনে তাদেরকে মুক্ত করে দেওয়া। কিন্তু সত্যিকারের দোষী যারা, তাদের অবশ্যই মুক্ত করা ঠিক হবে না। এদেরকে তাদের উপযুক্ত শাস্তিটা বুঝাই দেওয়া। সম্মানিত ভাইয়েরা, সেই থেকে যে বাংলাদেশের সর্বনাশের কাজটা শুরু হলো, 4 আগস্ট 2024 পর্যন্ত অব্যাহত থাকলো। প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত দেওয়া হয়েছিল জামাত ইসলামের উপর। 1.5 বছরের মাথায় 2010 সালের 29 জুন আমাদের কলিজার টুকরা, এই দেশের গণমানুষের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হবে। এর মধ্য দিয়ে জামাত ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ল তৎকালীন সরকার। প্রথমে বলল, আমরা আমাদের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আফসোস, ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারাটা জীবন বিলিয়ে দিলেন, তাদের বিরুদ্ধেই ধর্ম অবমাননার মামলা হবে। সেই মামলার বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়েছে। এই যার অভিযোগের কারণে, মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই। আইন আমরা হাতে তুলে নেব না, আমরা আগেই বলেছি, আমরা আইন হাতে তুলে নেব না। আইনি প্রক্রিয়ায় আমরা তার প্রতিকার চাই। শুধু তার নয়, এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডে যারা মাস্টারমাইন্ড, যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। না হয় আগামী দিনে এদেশের কোন নাগরিকের জীবনের কোন নিরাপত্তা থাকবে না। একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই, তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয়, সে একই রাস্তা করবে। আর আমাদের ক্ষতি করেছে, কাল আরেকজনের ক্ষতি করবে। যারই ক্ষতি করুক, তারা এই দেশের মানুষ। এই জন্য আমরা চাই যে তারও বিচার হোক। এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না। এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে, ধ্বংস করে গেছে, ওইগুলা সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবে। এটি হচ্ছে এই জাতির দাবি। এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, এই জন্য রাজনৈতিক অংশীদার মাফ করবেন, আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। তারা নেবেন যৌক্তিক সময়, আমরা দেব যৌক্তিক সময়। এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝাপড়া সঠিক জায়গায় থাকতে হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে,
গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস। দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ, সদস্য দেশ, সেই কারণে বিশ্বসভার দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে, আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সংবিধানে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে, যে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। কারো সাথে আমরা শত্রুতা করব। একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি দেয়নি, বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি, ওদের নাম নিয়েও আমি নিতে চাইনি। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে সজাগ থাকতে হবে। এত ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আমাদের দেশ, এই দেশে আর যেন কোনো কালো চিলের থাবা না পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমরা এই সরকারকে সঙ্গত, ন্যায়সঙ্গত সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয়, আমরা সংশোধনের চেষ্টা করব। কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান, সবার আগে আমরাই প্রতিবাদ করব। এটি আমাদের নাগরিক দায়িত্ব, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই ব্যাপারে কোনো ছাড় নেই। তবে আমরা আশাবাদী যে তাদেরকে ওরকম কোনো দৃষ্টি আকর্ষণী কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না। আমরা আশা রাখবো তারা জনগণের আবেগকে, প্রত্যাশাকে, চেতনাকে তারা সঠিকভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাবেন। ইতিমধ্যে কিছু কাজ করতে গিয়ে একটু ব্যস্তম হয়ে গেছে, আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। হতেই পারে, মানুষ মূল ব্যক্তিগতভাবে করে, সামষ্টিকভাবে করে। আর সরকারের বেশি দিন হয়নি, কেবল 1.5 মাস অতিক্রম করলো 3 দিন আগে। সরকারের এতটুকুই বয়স। এই বয়সে তাদের কাছে পরিপূর্ণ সার্ভিস আমরা প্রত্যাশা করি না। তবে কাজ যেটাই করবেন সেটা নিখুঁত হওয়া চাই। কাজ যাই করবেন এটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, আমরা বিস্মিত। সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া, আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে। তারা কি শিক্ষা দিবে এই জাতিকে, কি সংস্কার দিবে তারা? অথচ এদেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ। শিক্ষার দুটি ধারার স্বীকৃতি, একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেশাব থেকে একজন এবং কবি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ। তবে আমরা মনে করি যোগ্য 2 জন আলিম যদি এই কমিশনে থাকেন, ইনশাআল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না। এই কথাগুলা বলে আসুন জাতিকে বিভক্ত না করে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি, কারো সাথে আমরা আপোষ না করে, কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করে একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ যদি আমরা গড়তে পারি, ইনশাআল্লাহ এই দেশের বুকে শান্তি নেমে আসবে। মানুষ তার জীবন, তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে। আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধান, যে আল্লাহ
মানব জাতির স্রষ্টা এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা। আমরা সেই আদর্শকে বুকে লালন করি, ধারণ করি। এটি শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা বিশ্ববাসীর জন্য এসেছে। এমনকি শুধু মানুষের জন্য না, চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান। সেই বিধানের দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে এখানেই ধন্যবাদ জানিয়ে তাদেরকে অনুরোধ করব